যারা দীর্ঘ সময় ধরে গল্প শুনতে চেয়েছেন, শুধু তাদের জন্য গত কয়েকদিনের গল্পগুলো একসাথে করে আপলোড করছি আজকের ভিডিওটিতে। আজকের গল্প চিরকুমার। জয়পুরহাট থেকে লেখাটি পাঠিয়েছেন আসাব। এই গল্পের শুরু 1960 সালে। আমি তখন উত্তর বাংলায় তিলকপুর হাই স্কুলে ক্লাস 10-এর ছাত্র। একদিন পিয়ন আমাকে ভাবির একটি চিঠি দিল। স্কুলের পাশেই পোস্ট অফিস। আমাদের গ্রামে কারো নামে কোনো চিঠি এলে পিয়ন তা আমাকেই দিত। এর আগেও ভাবির আত্মীয় স্বজনদের কাছ থেকে কয়টা চিঠি এসেছে। এই চিঠিও শার্টের বুক পকেটে রেখে বাড়ি ফিরছিলাম, কিন্তু অনুভব করলাম চিঠির ভেতর থেকে সেন্টের সুগন্ধ বের হচ্ছে। এই সুগন্ধ আমার তরুণ মনকে কৌতূহলে ভরিয়ে দিল। বাড়ির কাছাকাছি মাঠের মাঝামাঝি এক নির্জন স্থানে বসে খামের মুখ খুলে চিঠি বের করে হতবাক হয়ে গেলাম। একটি লম্বা প্রেমপত্র। অত্যন্ত সুন্দর সুস্পষ্ট কালো কালি দিয়ে লেখা এই চিঠির উপরিভাগে লাল কালি দিয়ে আঁকা দুটি বড় বড় চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুর ফোঁটা। সেই চিঠি দেখে এবং পড়ে রাগ, দুঃখ, বেদনা, ঘৃণায় আমার অন্তরাত্মা হুহু করে কেঁদে উঠল। আমরা ছিলাম একটা গরিব কৃষক পরিবার। আমার বড় ভাই বিএ পাশ করে খাদ্য বিভাগে চাকরি নিয়ে কুড়িগ্রাম ছিলেন। তারই এক সহকর্মী বন্ধুর একমাত্র ছোট বোনকে বিয়ে করেছেন কিছুদিন আগে। প্রায় আমার সমবয়সী ভাবি আমাদের বাড়িতেই থাকেন। আমরা ভাইকে যেমন ভালোবাসি, ভাবিকেও তেমনই ভালোবাসি। সেই ভাবির কাছে এই চিঠি! ছি! চিঠিটি লুকিয়ে রাখলাম। ভাবির সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম। আমার সঙ্গে কথা বলার অহরহ চেষ্টা করে ব্যর্থ হয়ে ভাবি খুব কষ্টে ছটফট করতে লাগলেন। বারবার প্রশ্ন করতে লাগলেন, খোকা, তোমার কি হয়েছে? বলো। খোকা ছিল আমার ডাক নাম। আমি সেই চিঠির কথা ভাবিকে কিছুতেই বলতে পারছিলাম না। পৃথিবীতে কখনো কখনো কিছু অর্থহীন ঘটনা ঘটে যেগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা চলে না, শুধু মনকে শক্ত করে মেনে নিতে হয়। রাগ কমতে কয়দিন কেটে গেল। এছাড়া ভাবির অশ্রুসিক্ত চোখে, ঈষৎ পুরু ঠোঁটে, বাঁকা সরু ভ্রুতে, দীর্ঘ ক্ষীণ দেহে আর উজ্জ্বল শ্যাম রঙে কেমন একটা মায়াবী আকর্ষণ। একদিন ভাবিকে আড়ালে ডেকে বললাম, একটা চিঠি এসেছে। চিঠিটা ভাবির দিকে এগিয়ে দিলাম। ভাবি হাত বাড়ালেন না, চিঠি নিলেন না। তার চোখে মুখে লজ্জা ও আতঙ্কের কালিমা ছড়িয়ে পড়ল। তবু খুব শান্ত কণ্ঠে আমাকে বললেন, ইনি আমার ভাবির একমাত্র বড় ভাই। গত 3 বছরে আমাকে 9টি চিঠি দিয়েছেন। আমি কোনোদিন তাকে কোনো চিঠি লিখিনি। একদিন ভাবিকে সব খুলে বললাম এবং চিঠিগুলো দিলাম। ভাবি আবার তার ভাইকে বলে দিলেন। ভাবি সহ সেই ভাই নিজে তার শ্বশুরের কাছে বসেন এবং বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তিনি আমাকে অন্যত্র বিয়ে দেওয়ার পরামর্শ দেন। তোমার ভাই আর আমার সেই ভাই একত্রে চাকরি করেন। তারা পরস্পর বন্ধু। সবকিছু জেনে শুনেই তিনি আমাকে বিয়ে করেছেন। চিঠিটি তুমি রেখে দাও, তোমার ভাইয়া এলে তাকে দেখাবো। আঁচলে মুখ ঢেকে ভাবি আমার সামনে থেকে পালিয়ে গেলেন এবং সত্যি বলতে কি, আমার অতি প্রিয় ভাবি জীবনে আর কখনো আমার কাছাকাছি আসেননি। তার পরের বছর আমি কলেজে ভর্তি হলাম। সেই চিঠির কথা এবং তার ঠিকানা আর নাম আমার মনে ছিল। একদিন বিকেলে কলেজ থেকে ফেরার পথে কালীতলায় তার মেসে গেলাম। তার সঙ্গে পরিচয় হলো। লম্বা, চওড়া, ফর্সা, স্বাস্থ্যবান এমন মানুষকে একবার দেখলে কখনো ভোলা যায় না। বললাম, আপনার ছোট বোনের ননদ মিনা আমার ভাবি হয়। তুমি কি খোকা? হ্যাঁ। আমার বোনের কাছে তোমার কথা শুনেছি। সেদিন তার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল।
তিনি আমাকে খুব সমাদর করলেন। ক্রমেই আমাদের মাঝে আন্তরিকতা বাড়তে থাকে এবং মাত্র কয়েক মাসের মধ্যে আমাদের মাঝে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। আমার সৌভাগ্য, দুর্ভাগ্য অথবা অদৃষ্ট লিপি যাই হোক না কেন, সে বছরই কাউকে কিছু না জানিয়ে তদানীন্তন পাকিস্তান নৌবাহিনীতে ভর্তি হয়ে করাচি চলে যায়। এটি ছিল আমার জীবনের এক মস্ত বড় ভুল সিদ্ধান্ত, যে কারণে আমার সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে কেটেছে। কিন্তু এসব কথা এখন থাক। তখন আমি পাকিস্তান নৌবাহিনীর একটি ফ্রিগেটে কর্মরত ছিলাম, যেখানে 24 ঘন্টা ডিউটিতে লোক থাকে। এক রবিবার আমার ডাক পড়ল, মেহমান এসেছে। করাচিতে আমার অতিথি? খুব আশ্চর্য হলাম। আরও আশ্চর্য হলাম সেই ভাইকে দেখে। বিএসসি পাশ করার পর সেই ভাই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যোগদান করে। ট্রেনিংয়ের জন্য করাচি এসে আমার খোঁজ পড়ে। তার ছোট বোন আবার আমার ভাবির কাছ থেকে আমার ঠিকানা সংগ্রহ করে তার কাছে পাঠায়। সেই থেকে আমার কাছে তার আসা শুরু হয়। প্রায় প্রত্যেক রবিবার তিনি আমার জাহাজে আসতেন, সারাদিন আমার সঙ্গে কাটাতেন। সন্ধ্যার আগে তাকে ডকইয়ার্ড গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম। কোনো কোনো দিন গেটের কাছাকাছি এসে জিজ্ঞাসা করতেন, বাড়ির চিঠি পেয়েছ? হ্যাঁ, পেয়েছি। তোমার ভাইয়া এখন কোথায় আছেন? দিনাজপুরে। তুমি সম্ভবত মিনা ভাবির কথা জানতে চাইছ। তার একটি পুত্র সন্তান হয়েছে। তুমি দোয়া করো ভাই। এমনিভাবেই দিন কাটছিল। মনে আছে, পাক ভারত যুদ্ধ হওয়ার আগেই সেই ভাই করাচিতে তার ট্রেনিং শেষ করে আবার ঢাকায় ফিরে যায় এবং মাঝখানে আরও অনেক কয়েক বছর কেটে যায়। 1977 সালে তার সঙ্গে আমার আবার দেখা হয়। গল্পটা এখান থেকে শুরু করলেই ভালো হতো। তাহলে মিনা ভাবির কথা কি বলা হতো? আমার ভাই ভাবি তখন 2 পুত্র সন্তান নিয়ে সুখী দম্পতি। ঈদের ছুটিতে বাড়িতে তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। সেই ভাই যে তখনও বিয়ে করেননি এ কথা আমি আমার ভাবির কাছেই জেনেছি। একদিন মহাখালীতে তার ভাড়া বাসায় গেলাম। 2 রুম বিশিষ্ট বাসা, পরিষ্কার পরিচ্ছন্ন। অফিসের পিয়ন তার বাজার ও রান্না করে দেয় এবং তার সঙ্গেই থাকে। তখন আমি সপরিবারে নৌবাহিনীর কলোনিতে থাকতাম। তাকে আমার বাসায় আসার আমন্ত্রণ জানালাম। আমার মেয়ের বয়স তখন 4 বছর এবং আমার স্ত্রী তখন দ্বিতীয়বার গর্ভধারণ করেছে। বলতে গেলে অ্যাডভান্স স্টেজ। তা সত্ত্বেও আমরা স্বামী স্ত্রী দৃঢ় প্রত্যয়ী হলাম, যেভাবেই হোক ওই ভাইকে পারিবারিক জীবনে আকৃষ্ট করব। আমাদের আচার আচরণে তিনি যেন মুগ্ধ হয়। সে যেন হৃদয় দিয়ে অনুভব করতে পারেন স্ত্রী ও সন্তানের আদরই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ। তরুণ মনের একটি সামান্যতম ভুলের খেসারত যেন তাকে সারা জীবন বহন করতে না হয়। সে ভাইয়ের সঙ্গে সাপ্তাহিক ছুটিগুলো আমাদের খুব আনন্দে কাটতে থাকে। আমার মেয়ে বড় চাচাকে কাছে পেলে তার কত আবদার। কোনো কোনো দিন খেতে বসে ভাই রেগে যেতেন। আমার বউকে বলতেন, তোমার শরীরের এই অবস্থা, তারপর এত আয়োজন করেছো কেন? এমন করলে আর আসবো না। কিন্তু পরের রবিবার আবার আসতেন। আমাদের ওপর তার খুব মায়া ধরে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর আমার এক সহকর্মী বন্ধুর ছোট বোনকে আমার খুব পছন্দ হলো। চেহারা এবং চালচলনে মিনা ভাবির মতোই সাধারণ। একই কলোনিতে আমরা থাকি। মেয়েটি কলেজে পড়ে। একদিন সে সহকর্মী বন্ধুকে আমার সে ভাইয়ের অতীত ইতিহাস, বিয়ের প্রতি অনীহা ইত্যাদির কথা বললাম এবং বিয়ের প্রস্তাব দিলাম। বন্ধুটি সানন্দে রাজি হলো। তবে তার আগে পাত্রপাত্রীরা চেনা জানার প্রয়োজন আছে। সে কারণে আমার বাসায় তার স্ত্রী ও বোনের অবাধ আসা যাওয়ার অনুরোধ তাকে জানালাম। তার পরের বছর আমরা একটি পুত্র সন্তান লাভ করি। স্ত্রীর প্রসূতির কারণে বেশ কিছু সময় যায়। সঠিক কাজটি করার আগে একটি সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার নবজাত সন্তানের বয়স তখন 3 মাস। মায়ের মতো ফর্সা, বেশ নাদুস নুদুস চেহারা।
ভাই বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিলেন। বললাম, ভাই, একটা কথা। বলো বলো। আমার বাবু দেখেন কেমন হাসছে। হ্যাঁ, হাসি আনন্দেরই ব্যাপার। আমরা তোমার বিয়ে ঠিক করেছি। ভুল করেছ। সব মানুষেরই 94% সিদ্ধান্ত ভুল। বিয়ে করাটাও একটি ভুল সিদ্ধান্ত। তুমিও এই ভুল কাজটি করো ভাই। আমার স্ত্রীও তখন আমার সঙ্গে যোগ দিয়েছে। আমরা তাকে খুব করে বোঝাতে লাগলাম। এক সময় বললাম, এই শিশুটিকে তুমি বুকের সঙ্গে জড়িয়ে ধরো। এই ভালোবাসার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। তাছাড়া আমার ভাবির জন্য সারা জীবন কষ্ট পাবে এটাও হয় না। তোমার ভাবির প্রসঙ্গ থাক। থাকবে কেন? সে যদি তোমার চিঠিগুলো না নিত তাহলে তুমি তাকে ভুল বুঝতে না। তখন সেও বোঝেনি, আমিও বুঝিনি। তাছাড়া পুরুষের চেয়ে মেয়েরা অনেক বেশি স্থিতিশীল। ভালো, খুব ভালো। তুমিও স্থিতিশীল হও। তাছাড়া এমন ঘটনা চারিদিকে কত ঘটেছে, অহরহ ঘটছে। প্রায় সকল নারী পুরুষের হৃদয়ে এমন ঘটনার স্মৃতি কিছু না কিছু আছেই। তুমি একজন সাধারণ মানুষ। সারা জীবন এই রাজকীয় দুঃখ ভোগ করে কোনোদিন সেই রাজ্য বা সিংহাসন ফিরে পাবে না। সেদিন অনেক কথা হলো, কিন্তু কাজ হলো না। এর মধ্যে আমার বদলির অর্ডার এলো। মে মাসে লন্ডন যাব। হাতে মাত্র 1 মাস সময়। এর মধ্যে বাড়িতে ফ্যামিলি রেখে আসতে হবে। ভাই সেই যে গেছেন আর আসেন না। একদিন বাচ্চা কাচ্চা সহ তার বাসায় গিয়ে হাজির হলাম। এবার আমি নই, আমার স্ত্রী তার সঙ্গে কথা বলল। দুজনেই স্বল্পভাষী এবং অল্প কথাতেই কাজ হলো। বিয়েতে তার সদয় সম্মতি পাওয়া গেল। এবার আমার দিকে চেয়ে বলল, বিয়ে মানে বৈধ যৌনতা, সন্তান লালন পালনের নীল কারাগার। আমার মেয়েকে তার দিকে ঠেলে দিয়ে বললাম, মেয়েকে স্পর্শ করে কথা বলো। ভাই হাসলেন এক রহস্যময় হাসি। বললেন, পাত্রীটিকে। নাহার, সহকর্মী বন্ধুর বোনটির কথা বললাম। খুব ভালো করে বললাম। দ্যাটস রাইট। তাই তো বলি, এমন বাদলা দিনে কে কবে বলেছিল একটি দুঃখের কথা, কে ফেলেছিল এক ফোঁটা চোখের জল। হা হা হা। তখন বুঝিনি, পরে, অনেক পরে সবকিছু বুঝেছি। একদিন ভাইসহ সেই বন্ধুটির বাসায় গিয়ে বসলাম। মেয়েটিকে ফাইনালি দেখা হলো। তার সঙ্গে কথা বলা হলো। বিয়ের সব কথা পাকা করা হলো। দিন তারিখ ধার্য করা হলো। খুবই অল্প লোকজন নিয়ে সাদামাটাভাবে এ বাসাতেই বিয়ের অনুষ্ঠান হবে এবং ফুলশয্যা হবে সেই ভাইয়ের বাসায়। কিন্তু ভাইয়ের জীবনে যে কখনো ফুলশয্যার রাত আসবে না, এ কথা তখন মনে আসেনি। অনেক তুচ্ছ ঘটনা অনেক সময় বড় বড় আনন্দকে নষ্ট করে দেয়। মনে আছে, সেদিন 2টার পরপরই বাসায় ফিরেছিলাম। খাওয়া দাওয়ার পর স্ত্রী বলল, আমার কাছে নাহারাজ একা এসেছিল। ভালো। ভালো নয়, সে খুব কাঁদছিল। নাহারের আগে একবার বিয়ে হয়েছিল। আমি চমকে উঠলাম। বলো কি? হ্যাঁ, ছেলেটি সুবিধার ছিল না। 3 মাস পরেই তাদের ডিভোর্স হয়। ভাই ভাবি এ কথা প্রকাশ করতে চায় না, কিন্তু নাহার এ কথা প্রকাশ করতে চায়। সে তার ভবিষ্যৎ জীবনে প্রতারণায় যেতে চায় না। আর মাত্র 3 দিন পরে বিয়ে, তার মধ্যে এই কথা। মনটা কষ্টে ভরে গেল। সেই বিকেলে ভাইয়ের বাসায় হাজির হয়ে সব কথা তাকে বললাম। জীবনে যখন নিদারুণ দুঃখ কষ্ট নামে, তখন মানুষকে তার কর্তব্যের কথাই প্রথমে ভাবতে হয়। তখন ভেঙে পড়লে চলে না। তবু আমার খুব অনুতাপ হচ্ছিল। সব শুনে ভাই বললেন, সত্যি প্রকাশ করে মেয়েটি নিজেকে সম্মানিত করেছে এবং আমাকে ক্ষমা করেছে।
সেই মুহূর্তে তার ব্যথাতুর মুখের ওপর ম্লান হাসির ছটা ছড়িয়ে পড়ল। হয়তো নতুন করে তার প্রেয়সীর কথা মনে পড়ল। তিনি বলতে লাগলেন, নারীদের পটল চেরা দুটি চোখে, চুলের গন্ধে আর দৈহিক রক্তে অনেক রহস্য লুকিয়ে থাকে। যেন তুমি আমার রইলে না, কিন্তু চিরকালই আমি তোমার রইলাম। কিছু কিছু কথা আছে যা তোমার ভাবি তোমাকে বলেনি, আমিও বলিনি। ওই নাহার মেয়েটিকে ক্ষমা করো। সব মানুষেরই এমন গোপন কিছু কথা থাকে যা অন্যকে কখনো বলা যায় না। তুমি অনুতাপ করছো, আমি কখনো অনুতাপ করি না। জীবনের খসড়া আগেই আমি এঁকে রেখেছি। ভুল হলে মনে করব সে ভুল সৃষ্টির, আমার নয়। আমি একজন ভাগ্যহীন মানুষ। আমাকে নিয়ে ভাবতে গিয়ে নিজেকে কখনো কষ্ট দিও না। তুমি এখন এসো খোকা। এর অল্প কয়েকদিন পরে লন্ডন চলে যায়। ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। গ্রামের বাড়িতে এখন অবসর জীবন যাপন করছি। বাংলাদেশ বিমান থেকে অবসর নিয়ে ভাই এখন বগুড়ায় আছে। মানুষের জীবনটাই যেন এমন, এই কাজ, এই অবসর, এই কাছে, এই দূরে, এই আছে, এই নেই, এই জন্ম, এই মৃত্যু। 1996 সালে আমার স্ত্রীর মৃত্যু হয়। এই অকাল মৃত্যুতে এমনই শোকাতুর অনুভূতি আমাকে ব্যাকুল করেছিল। এমনই পর্যায়ে ভাইয়ের একটি ছোট্ট চিঠি পাই। আমার স্ত্রীকে সে দেখতে পারিনি, কিন্তু আমাকে একবার দেখতে চায়। সে অসুস্থ। একদিন বগুড়ায় তার বাসায় গেলাম। 3 তলা বিশিষ্ট একটি ফ্ল্যাট বাড়ির নিচতলায় ভাই থাকেন। আমাকে দেখে খুব ব্যথিত হলেন। বারবার আমার স্ত্রী ও ছেলেমেয়ের কথা জিজ্ঞাসা করলেন। তার গ্রামের একজন লোক তার সঙ্গে থাকে, তাকে দেখাশোনা করে, তাকে বড় বড় সব খাবারের হুকুম দিতে লাগলো। আর আমি দেখছিলাম তাকে। ডান পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, ডান হাত নড়ছে না, মুখ ডান দিকে বেঁকে গেছে, ডান চোখও মনে হলো ছোট। ভাই বললেন, প্যারালাইসিসে আক্রান্ত হয়েছি। ডাক্তার বলেছে এর বেশি ভালো হবে না। সেদিন তার সঙ্গে অনেকক্ষণ ছিলাম। তার সঙ্গে অনেক কথা হয়েছিল। এক সময় তাকে বললাম, ভাসমান মানুষের সব কিছু কম থাকা ভালো, ভাসতে কষ্ট হয় না। আমার মনে হয় তুমি আমার চেয়ে বেশি ভালো আছো। আমার এই কথায় তার বয়স ক্লান্ত মুখে যেন গভীর পরাজয়ের ছায়া নেমে এলো। বললেন, না, আমি ভুল করেছি। যৌনতায় কৃচ্ছ সাধন করে সর্বশ্রেষ্ঠ সাধু হওয়া যায়, প্রেমিক হওয়া যায় না। আমার এ জীবন ভালো নয়। ভাই এখন মৃত্যু শয্যায় শায়িত। কিছুদিন আগে তার বোনের একটি চিঠি পেয়ে তাকে দেখতে গিয়েছিলাম। একেবারে অচল রোগী। অন্য লোক দ্বারা তার শুশ্রূষা সম্ভব নয় বলে পালা করে এক বোন তার সঙ্গে থাকে। সেই সুন্দর চেহারার মানুষটি কত অসুন্দর হয়েছেন। তাকে দেখে আমার খুব মায়া হলো, কান্না এলো। তার বোনটি বললেন, মিনাকে একবার দেখতে চায়, সেজন্য তোমাকে আসতে বলেছি ভাই। ভাবি এখন বিধবা, 2 ছেলের সঙ্গে নওগাঁ থাকেন। আমি রওনা হলাম বগুড়া থেকে নওগাঁয়। প্রথমে 2 ভাতিজার সঙ্গে পরামর্শ করলাম, তারা সম্মতি দিল। তারপর ভাবিকে নিয়ে যখন পুনরায় ভাইয়ের বাসায় পৌঁছালাম, তখন রাত 10টা বাজে। যে দেহকে নিয়ে এত গর্ব, সেই দেহ শেষ হয়ে গেছে। দেহ শেষ হলে হৃদয় কোথায় থাকে? প্রেম ভালোবাসা কোথায় থাকে? মানুষের অন্তিম বাসনা এত বিচিত্র কেন? একটি সিঙ্গেল খাটের ওপর উত্তর শিয়রে ভাই শায়িত, তার 2 চোখের পাতা বন্ধ। পাশে বোনটি নির্বাক বসেছিলেন। ভাইয়ের শিয়রে আমি বসলাম,
এবং ভাবি তার বোনের পাশে বসলেন। তার বোন আস্তে করে ভাইকে ডেকে বললেন, মিনা এসেছে। ভাই চোখ মেলে ভাবির দিকে তাকালেন। যৌবনকালের একটি অবাঞ্ছিত স্মৃতি তার অচল দেহকে হয়তো ক্ষণিক রোমাঞ্চিত করল। আমার চোখের পাতা ভারী হয়ে এলো। তার কপালে হাত রাখলাম। আজকের গল্প অ্যাডভেঞ্চার অফ ফাঁকা বাড়ি। লেখকের নামবিহীনী গল্পটি এসেছে বগুড়া থেকে। 13ই ডিসেম্বর। এদিনের কিছু স্মৃতি আছে যা আমার জীবনের অন্যরকম অভিজ্ঞতা। আগের দিন রাত থেকেই মনে হচ্ছিল পরদিন সোনাবাবুর সঙ্গে দেখা হবে। প্রাইভেট পড়ার কথা বলে গেলাম তার ভাবির বাসায়। ভয়ে আনন্দে মনটা কেমন জানি করছিল। ভাবি বললেন, রাতে ঘুম হয়নি না? ওদিকে তোমার ইয়েও ঘুমাতে পারেনি। বুঝতে পারলাম সোনাবাবুর কথা বলছে। কি যে ভালো লাগছিল তা বোঝাতে পারবো না। শুনলাম গতকাল এসেছে। কোনো এক বন্ধুর বাড়িতে নাকি উঠেছে। সে রাজশাহীতে পড়াশোনা করে, আর আমি স্থানীয় একটা কলেজে। কিছুক্ষণের মধ্যেই ভাবির বাসায় আসবে জেনে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। অপ্রত্যাশিতভাবে পাওয়ার মাঝে আলাদা একটা ভালো লাগার অনুভূতি কাজ করে বুঝতে পারলাম। আসলে আমরা কেউই জানতাম না আজ এভাবে দেখা হয়ে যাবে। শুধুই মন বলছিল আজ কিছু হতে চলেছে। মাঝে মধ্যে মনের কথাও শুনতে হয়। সে এলো আধা ঘন্টা পর। লজ্জা করছিল, আবার শীতল একটা স্রোত বয়ে গেল যেন বুকের ভেতর। সে যখন আমার হাত ধরল, মনে হলো এ হাতে হাত রেখে নির্ভয়ে পথ চলা যায়। এটা প্রথম হাত ধরা নয়। আসলে 2 মাস 9 দিন পর দেখা তো, তাই কেমন জানি নতুন নতুন লাগছিল। সোনাবাবু বলল, আমার এক বন্ধুর বাসায় যায় চলো। বাসায় তার বাবা মা কেউ নেই। আমি রাজি হইনি প্রথমে, কারণ এ সম্পর্কে মানুষের মুখে অনেক ঘটনা শুনেছি। তাই এ ব্যাপারটিকে সবসময় এড়িয়ে চলতাম। সে কখনো তাই জোর করত না। কিন্তু সেদিন যে কি হলো! সে বলল আমার সঙ্গে নাকি অনেক কথা আছে যা এখানে বলা যাবে না। তাছাড়া এতদিন পর দেখা হলো, এখন যদি তার এই একটা অনুরোধ না রাখি তাহলে ভীষণ মন খারাপ করবে। বেশ কিছু কথার পর আমি রাজি হলাম। আসলে আমার ভেতরে যে আরেকটি আমি আছে, সে আমাকে বলছিল, যা না, গিয়ে দেখ, তো নতুন একটা অভিজ্ঞতা হবে। আসলে কোনো ফাঁকা বাড়িতে আমরা কখনোই গল্প করিনি বা দেখা করিনি, আর আমার মনে হচ্ছিল আজ আমাদের দুজনের একটা পরীক্ষা হয়ে যাক। রাজি হলাম। রিকশায় উঠলাম। ভয় করছিল। পরিচিত কেউ যদি দেখে ফেলে তাহলে অ্যাডভেঞ্চার অফ ফাঁকা বাড়ির অভিজ্ঞতা অর্জন করতে পারবো না। রিকশায় উঠে আমাকে ভয় পাইয়ে দেওয়ার মতো অনেক কথা সে বলছিল। আমি হাসছিলাম, কারণ সোনাবাবুর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। কেমন যেন সংকোচ লাগছিল, তবুও ভেতরে ঢুকলাম। তার 2 জন বন্ধু ছিল। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প ইয়ার্কির এক পর্যায়ে তাদের ঘর থেকে বের করে দিয়ে সে দরজা আটকে দিল। ঘরে তখন শুধু আমরা 2 জন। 2 জন খাটের 2 প্রান্তে বসেছিলাম। সে বলল, কাছে এসে বসো। গেলাম না। পরে যখন আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে আমারই লেখা ডায়েরি পড়তে শুরু করলো, তখন গেলাম। হাত ধরে গল্প করছিল। তার গল্প শুনতে খুব ভালো লাগে। ভেতরে ভেতরে নার্ভাস হয়ে পড়ছিলাম। এক সময় সে আমাকে জড়িয়ে ধরল।
আমি বিদ্যুৎ গতিতে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ পর আবারও। ততক্ষণে যেন কেমন হয়ে গেছি। এরপর সে যখন আবার আমায় জড়িয়েছিল, তখন নিজেকে ছাড়ানোর মতো শক্তি আর সঞ্চয় করতে পারিনি। আমি যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়লাম। মনে হলো দুর্বল কোনো স্বর্ণলতা শক্ত বৃক্ষকে জড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আমার সমস্ত শক্তি যেন কেউ কেড়ে নিল। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে এত ভালো লাগে তা আগে বুঝিনি। কেমন জানি মাথাটা ঝিমঝিম করছিল। ভালো লাগার আবেশে শরীরটা যেন অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সারাটা জীবন যদি এভাবে থাকা যেত। একসময় ঘর থেকে বের হলাম। সত্যি বলতে কি, আমার মোটেও ইচ্ছে করছিল না সোনাবাবুকে ছেড়ে বাসায় চলে আসতে। ঘর থেকে বের হওয়ার পর আমার খুব লজ্জা করছিল। তার বন্ধুরা হয়তো অনেক কিছু ভেবে বসে আছে। বাসায় এলাম ভয়ে ভয়ে। এই বুঝি কেউ বুঝে ফেলে। অনুশোচনা হচ্ছিল খুব। সারাক্ষণই মনে হচ্ছিল আমি বুঝি তাকে জড়িয়ে আছি। এ দিনটি আমার অন্যরকম একটা দিন এই কারণে যে এই প্রথম তাকে এত কাছে পেয়েছি, নিজের ইচ্ছায় তো। আনলাকি 13 আমাকে সুন্দর কিছু উপহার দিয়েছে। সোনাবাবু খুব ভালো বলেই আমাকে কুৎসিত কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। তাই অ্যাডভেঞ্চার অফ ফাঁকা বাড়ির অভিজ্ঞতা আমার কাছে খুব মধুর, খুব নির্মল, খুব আনন্দের। আজকের গল্প অন্য আরব। সৌদি আরব থেকে গল্পটি পাঠিয়েছেন মনির আহমেদ। বাংলাদেশে থাকতে আমাকে বলা হলো ফ্রি ভিসায় সৌদি আরব যাচ্ছি। ইচ্ছামতো কাজ করা, ইচ্ছামতো খাওয়া, ইচ্ছামতো ঘুমানো। এখানে এসে দেখি সব মিথ্যা। ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নেই। ওনার অথবা কোম্পানির কাজ করতে হবে। বেতন পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি ওনারের কাজ না করে বাইরে কাজ করতে হয়, তাহলে ওনারকে প্রতি বছরে কমপক্ষে 2000 সৌদি রিয়াল দিতে হবে। এছাড়া প্রতি বছর ওয়ার্ক পারমিট রিনিউ করতে 2000 রিয়াল খরচ করতে হয়। আর যারা কোম্পানিতে আসে তাদের অবস্থা খুব করুণ। 300 রিয়ালের বেতন থেকে প্রতি বছরের ওয়ার্ক পারমিটের জন্য মাসে 50 রিয়াল করে কেটে নেয়। এর পরেও মাসের বেতন মাসে দেয় না। আমি অনেককে দেখেছি কোথাও থেকে একটা রুটি সংগ্রহ করে রাস্তার পাশের পানির ট্যাঙ্ক থেকে পলিথিনে করে পানি নিয়ে খেয়ে শুয়ে থাকে। এটা শুধু বাংলাদেশিদের বেলায় হয়ে থাকে, কারণ একমাত্র বাংলাদেশ থেকেই 300 রিয়াল বেতনে শ্রমিক আসে। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা অথবা পাকিস্তান, নেপাল কোনো দেশের সরকার এই বেতনে তাদের দেশের লোক পাঠায় না। ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া থেকে দক্ষ অথবা অদক্ষ শ্রমিক যেই আসুক, সম্পূর্ণ খরচ তার বা তার কোম্পানির। আর আমাদের দেশের হলো উল্টো। তবে এখানে বিদেশিদের বন্ধুত্বের বন্ধন অটুট। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়ান সহ বিভিন্ন দেশের লোকেরা একসঙ্গে খায়, ঘুমায়, মজা করে। ধর্মীয় দিকটা গৌণ, এমনকি ভৌগোলিক সীমারেখাও। সৌদিয়ানদের বেশিরভাগ লোকের মধ্যে মানবতা বোধ নেই। কোনো লোক রাস্তায় আহত অথবা নিহত অবস্থায় পড়ে থাকলে তারা ফিরেও তাকাবে না। পারিবারিক বন্ধন নেই বললেই চলে। বয়স্ক মা বাবাকে ছেড়ে স্ত্রী বাচ্চা নিয়ে আলাদা থাকে। বাংলাদেশের মতো একান্নবর্তী পরিবার তারা কল্পনাও করতে পারে না। তবে একটা জিনিস তারা প্রায় ঠিকভাবে পালন করে, সেটা হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে ফরজ নামাজটা পড়ে। আরেকটা হলো গাড়ি চালানোর সময় ট্রাফিক সিগন্যাল মেনে চলে। তাদের সংস্কৃতি দেখলেই মাথা চক্কর মারে। অতিথি এলে, সন্তান জন্ম নিলে, কোনো সুসংবাদ শুনলে এরা উলুধ্বনি দেয়, ঢোল বাজায়,
পায়ের তালুতে মেহেদি লাগায়। এখানকার পুরুষরা সোনার তৈরি কোনো জিনিস ব্যবহার করে না। সব মহিলাই বোরকা ব্যবহার করে, স্বভাব চরিত্র যেরকমই হোক। তবে মহিলাদের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে হাউস ড্রাইভারদের। আমরা যারা সেলসম্যান, আমাদেরও কম নেই। সেসব লিখে মায়ের জাতিকে অপমান করতে চায় না। বেশিরভাগ সৌদিয়ান নেশা করার জন্য পাগল। নেশা জাতীয় সব জিনিস এখানে পাওয়া যায়। বুলগারিয়া নামে একটা সেন্ট আছে যেটা নেশার জন্য খুব জনপ্রিয়। আমাদের দেশের পেয়ারা গাছের কচি পাতার মতো এক ধরনের পাতা পাওয়া যায় যেটার নাম গাত পাতা। বুধবার, বৃহস্পতিবার এই 2 দিন অনবরত তারা এ পাতাই খাবে। এটা খেলে নাকি তাদের সেক্স বাড়ে। মজার ব্যাপার হলো, সেক্স বাড়ানোর জন্য এত কিছু করার পরেও তাদের অসংখ্য ব্যক্তির স্ত্রী মোবাইল ফোন এবং গাড়ির কল্যাণে বাইরের লোকের সঙ্গে সেক্স করে বেড়ায়। বাংলাদেশের মতো এখানেও দুর্নীতিবাজ পুলিশ আছে, তবে খুব কম। অবৈধ কাজে ধরা পড়ে পুলিশের হাতে কিছু রিয়াল গুজে দিলে অন্ধকার রাস্তায় নিয়ে ছেড়ে দেবে। সাবধান থাকতে হবে। সাধারণ লোকজনের সামনে পুলিশকে রিয়াল দেওয়ার চেষ্টা করলে আর বাঁচার উপায় থাকবে না। জেল, জরিমানা সব হবে এবং শেষে যেতে হবে বাংলাদেশে। রাজনৈতিক ব্যাপার নিয়ে এরা কোনো আলাপ করতে চায় না। যদি কোনো কথা বলতে হয় তাহলে দরজা জানালা বন্ধ করে ফিসফিস করে কানে কানে বলবে, যাতে তৃতীয় কেউ না শুনতে পায়। মানুষের অভিজ্ঞতা অর্জনের শেষ নেই। প্রবাসে জীবনযাপন করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব, সেটা হোক ভালো কিংবা মন্দ। আজকের গল্প নকল স্বামী। ঢাকা থেকে গল্পটি পাঠিয়েছেন সাজেদা। আমি শানু, গরিব পরিবারের এক অনুরাগ কন্যা আমি। পিঠাপিঠি 3 বোনের মধ্যে আমিই বড়। স্কুল ফাইনাল পাশ করার আগেই পড়া ছাড়তে হলো। প্রায় 4 বছর ধরে বসে আছি বিয়ের অপেক্ষায়। গায়ের রংটা চাপা হলেও দেখতে শুনতে যে আমি মন্দ না তা রাস্তায় বের হলে লোকজনের চাহনিতেই বুঝতে পারি। কিন্তু রূপের সঙ্গে কপালের জোর লাগে, তাই বিয়ের বাজারে আমার দাম নেই কানাকড়িও। বাবা ছোটখাটো একটা চাকরি করেন। উদয়স্ত পরিশ্রম করে মাস শেষে যা আনেন তা দিয়ে সংসারের হাঁ মুখটা বন্ধ করা যায় না কোনো মতেই। তবুও পাতলা খান লেনের এই ছোট খুপড়ি ঘরে আমরা 3টি বোন জড়াজড়ি করে বড় হয়ে উঠেছি। বাইরের পৃথিবীটার কত যে রূপ রং তা দেখতে না পেলেও আশায় বুক বেঁধে আছি। স্বপ্ন দেখি একদিন এই এদো গলি থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে কোনো এক রাজকুমার। সেই রাজকুমারের ঘোড়ার খুরের খটখটানি শোনার জন্য কান পেতে থাকি। বাসন মাজতে মাজতে হয়ে যায় রূপকথার সেই সিন্ডারেলা, যেন এখনই সাদা ঘোড়ায় চেপে রাজকুমার এসে রূপালী পালকের পাদুকা পরিয়ে দিয়ে বলবে, বাহ, এই তো আমার হারিয়ে যাওয়া সেই প্রিয়তমা। কিন্তু স্বপ্ন দেখাই সার, বাস্তব বড়ই কঠিন। মায়ের মুখের হাসি মুছে গিয়েছে, আর বাবাও যেন দিন দিন কুঁজো হয়ে যাচ্ছেন। এরই মধ্যে একদিন সন্ধ্যার দিকে বড় মামা এলেন। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমাদের অভাবের সংসারে আত্মীয় স্বজনেরা পারতপক্ষে পা মারান না। আমি ছাদে শুকনো কাপড় তুলছিলাম। মেজ বোন রিনি দৌড়ে এলো। উত্তেজনায় সে হাঁপাচ্ছে। আপু, তোমার বিয়ে, বর বিদেশে থাকে, বিয়ের পর তোমাকে নিয়ে যাবে। নির্বিকারভাবে শুনলাম, এরকম কতই তো আসে। কাপড়গুলো ওর হাতে দিয়ে ছাদে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু নিচে নেমে দেখলাম ব্যাপার অন্য দিনের মতো না। মা বেশ প্রসন্ন মুখে মামাকে নাশতা দিচ্ছেন, বাবাও বেশ দরাজ গলায় কথা বলছেন। জানলাম আগামীকালই পাত্রপক্ষ আসছে কথা বলতে।
পরদিন ওনারা এলেন। আমাকে তাদের পছন্দও হলো। ঠিক হলো পাত্র দেশে এলেই বিয়ে হবে। বিদায় নেওয়ার সময় বোন একটা খাম ধরিয়ে দিয়ে আমাকে বলল, ভাইয়ার ছবি আছে এতে, দেখো। দুরু দুরু বুকে খাম হাতে ঘরে এলাম। খাম খুললাম, কিন্তু এ কি? এ তো মাঝবয়সী এক টাকমাথা লোকের ছবি। কোথায় আমার স্বপ্নে দেখা রাজকুমার? স্তব্ধ হয়ে যায়। রিনি মিনি দুজনে কলকল করতে করতে ঘরে ঢুকল। আপু, ওদেশে গিয়ে একটা কালার টিভি পাঠিও আমাদের জন্য, মিনি বলল। আর আমার জন্য একটা ক্যামেরা, রিনি বলল। কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি। বিয়ের তোড়জোড় চলতে থাকে। মা বাবা খুব খুশি। ওনাদের কতদিনের স্বপ্ন প্রবাসী জামাই পাওয়া। কিন্তু একদিন শুনতে পেলাম পাত্র এখন বিদেশ থেকে আসতে পারবে না, কাগজপত্রে কী সব ঝামেলা আছে তাই। মা শয্যা নিলেন। বড় মামা বললেন, কোনো চিন্তা নেই, টেলিফোনেই এ বিয়ে হবে। কথা মতো বিয়ের অনুষ্ঠান টেলিফোনেই সারা হলো পাত্রের বোনের বাড়িতে। ফোনে আমার স্বামী আজিজের সঙ্গে কথা হলো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিয়ে যাবেন তিনি, তাই বললেন। দিন যায়, বছর ঘুরে আসে, কিন্তু স্বামীর কাছে বিদেশ যাওয়া আমার হয় না। আমার স্বামীও আর আসতে পারলেন না এদেশে। মাসে একবার কি দুবার টেলিফোনে তার সঙ্গে কথা হয়। এ কেমন বিয়ে? স্বামীর সঙ্গে ঘর করা তো দূরের কথা, চোখের দেখাটুকুও দেখলাম না। মন মরা হয়ে শুয়ে বসে থাকি, কিছুই ভালো লাগে না। আমার সঙ্গে সঙ্গে মা বাবার মুখও শুকিয়ে আসে। ঘন ঘন বড় মামাকে খবর দেন। একদিন বড় মামা এসে বললেন, এবার বোধহয় শানু মায়ের একটা ব্যবস্থা হলো। জামাইয়ের বন্ধুর ভাই যাচ্ছে ওদেশে, ওরই বউ সাজিয়ে শানুকে পাঠিয়ে দেয়া হবে। মা বাবা শঙ্কিত। এটা কি ঠিক হবে? কেন হবে না? শানুমাকে জামাইয়ের কাছে পাঠাতে এছাড়া তো আর কোনো উপায় দেখি না। ওর অবস্থাটাও তো তোমরা দেখবে। তাছাড়া জামাইয়ের যখন সম্মতি আছে তখন তোমাদের অসুবিধা কোথায়? মামার জোরালো যুক্তি। মা বাবা তবুও কিন্তু কিন্তু করেন। আমি আর কি বলবো, আমি তো নাচের পুতুল। ওনারা যেভাবে নাচাবেন সেভাবেই নাচব। যাওয়ার কাগজপত্র তৈরির কাজ শুরু হলো। পরদিন সকালে আমার নকল স্বামী জসিম এলো। সুদর্শন, আমারই সমবয়সী। ওর পিছু পিছু মোটর সাইকেলে গিয়ে বসলাম। মোটর সাইকেল আমাদের উড়িয়ে নিয়ে যেতে লাগলো এখানে ওখানে। সেই শুরু। তারপর মাঝে মধ্যেই বের হতে হয় জসিমের সঙ্গে। ধূসর পৃথিবীটা হঠাৎ করেই যেন রঙিন হয়ে গেল আমার চোখে। প্রতিদিন সকালে জসিমের মোটর সাইকেলের শব্দের অপেক্ষায় কান পেতে থাকি। কারোর সঙ্গ যে এত ভালো লাগতে পারে তা আগে বুঝিনি। অবুঝ মনকে শত শাসন করেও বাগ মানাতে পারি না। আমার এই ভালো লাগার দিনগুলো ফুরিয়ে গেল দ্রুত। এলো চলে যাওয়ার সেই ক্ষণ। একদিকে মা বাবা, দুই বোন এবং পরিচিত এই জগৎটাকে ছেড়ে যাওয়ার দুঃখ, অন্যদিকে জসিমের সঙ্গে আসন্ন চিরবিচ্ছেদ বেদনা। সব মিলিয়ে হৃদয় আমার তীব্র ব্যথায় আচ্ছন্ন। একসময় দূর দূর বুকে ভীরু পায়ে জসিমের হাত ধরে প্লেনে উঠে বসলাম। পেছনে পড়ে রইল মধু স্মৃতিমাখা কয়েকটা দিন। চুপচাপ বসে রইলাম সারাক্ষণ। জসিম কি কিছু বুঝতে পেরেছিল? বারবার জিজ্ঞাসা করছিল, ভাবি, তোমার কি হয়েছে? কেন এত মন খারাপ? কতদিন পর স্বামীর কাছে যাচ্ছ, তোমার তো খুশি হওয়ার কথা। সত্যি সত্যিই তো, আমার স্বামী ঘর সাজিয়ে অপেক্ষা করে আছে আমার জন্য। আমার তো
খুশি হওয়ারই কথা ছিল। আজকের গল্প জেদ। লেখকের নামবিহীন গল্পটি এসেছে ইতালি থেকে। আমার মা বাবার বিয়ের ২০ বছরের সাধনার অতি আকাঙ্ক্ষিত সন্তান আমি। ২০টি বছর পর আমি এলাম সব আলো করে। কত আদরের আমি তা বলার অপেক্ষা রাখে না। আব্বার পৃথিবী শুধুই আমাকে ঘিরে। শিক্ষা দীক্ষায়, হাতের কাজে সব দিকেই আব্বা আমাকে পারদর্শিনী করে তুলেছিলেন। আব্বার ইচ্ছামতো আমি হলাম একজন শিক্ষিকা। পড়ালেখার পাশাপাশি একটি হাই স্কুলে শিক্ষকতা এবং পরবর্তীকালে গুলশানে একটি সাহায্য সংস্থার জুনিয়র হাই স্কুলে প্রিন্সিপালের চাকরি পেয়ে গেলাম কর্মদক্ষতার গুণে। জীবনে কখনোই কোনো অভাব বা কষ্ট বোধ করিনি। চাওয়ার আগেই সব পেয়ে যেতাম। কিন্তু আমার ব্যক্তি জীবনে হৃদয়ে ছিল প্রচণ্ড কষ্ট। সে কষ্ট থেকে জন্ম নেয় জেদ, যা পুষে রেখেছিলাম অগোচরে হৃদয়ের গভীরে। কষ্টের গল্পটা না হয় অন্যদিন বলবো। জেদ ছিল এদেশে থাকবো না, এবং সে চেষ্টাই চলছিল। সে সুযোগও পেয়ে গেলাম এক সময়। গোপনে দেশ ত্যাগ করার সব রেডি হয়ে গেল। অর্থের যোগান দিতে তেমন বেগ পেতে হলো না। নিজের বেশ কিছু টাকা জমা ছিল, সামান্য দেনা করেছি। শুধু আব্বার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল। আমাকে তো কখনোই চোখের আড়াল হতে দেননি। আব্বা যদি আমার শূন্যতা সহ্য করতে না পারেন? কিন্তু আমি যা করতে চাই তা তো আমার করা চাই। ফ্লাইট ডেট ওকে হয়ে গেছে। আব্বা আর মাকে কথাটা জানালাম। শুনেই মায়ের কান্নাকাটি এবং আব্বা বাকরুদ্ধ হয়ে গেলেন। ফ্লাইটের আগের দিন স্কুল কর্তৃপক্ষের কাছে ২ মাসের ছুটি নিয়েছি বেতন ছাড়া। আব্বাকে অনেক বোঝালাম, অসুবিধা হলে দেশে ফিরে চাকরিতে যোগ দেব, আর সুযোগ সুবিধা পেলে হয়তো অন্য দেশে থাকব। আব্বা মাথায় হাত রেখেছিলেন। বাবারে, তোমাকে ছাড়া আমি পৃথিবী দেখতে পাই না। তোমাকে ছাড়া আমি অসহায়, অচল। তবুও যেতে চাও, যাও। দোয়া করি আল্লাহ যেন তোমার সহায় থাকেন। বাঙালি মেয়ের জন্য বিদেশ কঠিন জায়গা। একা একা সাহস যখন করেছ, তখন সব আল্লাহর হাতে। ৬ বছর ভিন্ন দেশে কিছুদিন চাকরি করে অবশেষে কাগজ পাবার আশায় ইটালি এলাম। আমার এক ক্লাস ফ্রেন্ড গ্রিসে থাকে, যাবার কথা ছিল তার কাছে। কিন্তু ইটালি এসে আর যাবার কোনো ব্যবস্থা করতে না পেরে এখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। সত্যি কথা বলতে, গ্রিসে আমার ফ্রেন্ডের উৎসাহ, উদ্দীপনা এবং সাজেশনই আমাকে ইউরোপ আসতে উৎসাহী এবং সাহসী করে তুলেছিল। এরপর এক কঠিন জীবন। হাতের ডলার সব শেষ। বিদেশি বান্ধবীর বাসায় সিট ভাড়া করে থাকি, কিন্তু ভাড়া দিতে পারি না। খাবার কেনার পয়সা নেই। একবেলা আধা পেট খাই তো অন্য বেলায় উপোস থাকি। দেশের সঙ্গেও যোগাযোগ বন্ধ। হাতে পয়সা নেই, ফোন করা সম্ভব নয়। একদিন নিরুপায় হয়ে বান্ধবীকে গলার চেইন, ঘড়ি, আংটি এবং শখের ক্যামেরাটা দিয়ে বললাম, আপাতত তুই এগুলো রাখ, পরে চাকরি পেলে তোর সব পাওনা দিয়ে দেব। তার সঙ্গে আমি ইংরেজিতে কথা বলতাম। সে অল্প ইংরেজি পারত। বান্ধবী আমার হাতের জিনিসগুলো ফিরিয়ে দিয়ে বলেছিল, তুই মন খারাপ করবি না। যতদিন তোর চাকরি না হয় ততদিন তুই ভাড়া দিবি না এবং আমার সব জিনিস তোর মনে করে খাবি। গ্রিস থেকে আমার ফ্রেন্ড পাঠিয়েছিল $৩০০। তখন পাসপোর্ট করতে লাগতো $৮০। বান্ধবীর মাধ্যমে এক বাঙালিকে পাসপোর্ট বানাতে দিলে সে পুরো $৩০০ হজম করেছিল। বিনিময়ে আমার পাসপোর্টে
একটা ভুল ঠিকানা বসে দিয়েছিল, যার খেসারত আজও বয়ে চলেছি। তবু সৌভাগ্য, পাসপোর্টটা হয়েছিল। এরপর নতুন পাসপোর্ট করে ডকুমেন্ট বা কাগজ জমা করতে চেয়েছিলাম, তবে কাগজ পেতাম না, তাই ভুল ঠিকানায় কাগজ করেছি। এরও 2-3 মাস আরেক বিদেশি বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল। খুব ভালো ইংরেজি বলতো, তার সঙ্গে সব কথা বলতে পারতাম। এই বান্ধবীর সহযোগিতায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে, মা বাবার দোয়ায় একটা চাকরি জুটে গেল ফুল টাইম, কিন্তু বেতন পার্ট টাইমেরও কম। কারণ আমি ভাষা জানি না, অভিজ্ঞতা নেই। তবুও আমার জন্য এটা সোনার হরিণ। কোনো রকম খেয়ে পড়ে দিন চলে যাচ্ছে। দেশের সঙ্গে যোগাযোগ হলো অবশেষে। আব্বা আমার চিন্তায় বিছানায় শয্যাশায়ী, মা কেঁদে কেঁদে চোখ নষ্ট করছেন। সারাদিন কাজ করি, রাতে নামাজ পড়ে আব্বার জন্য কান্নাকাটি করি। কাগজ পাবো পাবো বলে আর পাইনি, তাই দেশেও যাওয়া হয় না। এর মাঝে বান্ধবীর বাসায় অন্য ব্যাপারে পুলিশ আসা যাওয়া করে, সবার বৈধতার কাগজপত্র দেখে। আমার অবস্থা খারাপ, কাগজ নেই। বান্ধবী আমাকে নিরুপায় হয়ে অন্যত্র কিছুদিন সরে থাকতে বলল। কোথায় যাব? চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। বুদ্ধি করে আমার বসকে বললাম সমস্যার কথা। মহিলা বুঝতে পেরে তার অন্য একটা ফ্ল্যাট বাড়ির চাবি এনে দিয়ে বললেন, আজই থাকতে পারিস, খালি পড়ে আছে। খুশিতে কেঁদে ফেলেছিলাম। একা একটা বড় ফ্ল্যাটে, রোমের অদূরে পাহাড়ি এলাকা, কর্মস্থলের পাশাপাশি, বাস টিকিট কিনতে হবে না। বাসায় ফিরলেই প্রচণ্ড কান্না পেত। মনে হতো আমি বন্দি হয়ে আছি, চিনি না, জানি না, কারোর সঙ্গে কথা বলতে পারি না। মধ্যরাতে ঘুম ভাঙলে মনে হতো পৃথিবীর সব ভূত পেতনি দৈত্য দানব এসে এই ফ্ল্যাটে অবস্থান করছে। আমি টয়লেটে কিংবা কিচেনে গেলেই আমাকে গলা টিপে ধরবে। কখনো কখনো খাটের তলায়ও 2-1টা ভূত আছে বলে মনে হতো। আয়াতুল কুরসি জপতাম আর ভোর হওয়ার আশায় চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতাম। প্রায় রাতে ভয়ে ঘুম হতো না। মনের অবস্থার অবনতি হতে লাগলো। আব্বা অসুস্থ। এদিকেও কিছু তেমন একটা হচ্ছে না দেখে একবার ভাবলাম দেশে ফিরে যাব। আবার ভাবলাম একটা ছেলে মানুষ যা পারে না, আমি একটা মেয়ে মানুষ হয়ে আল্লাহর রহমতে অমানসিক কষ্ট সহ্য করেছি এই বিদেশের মাটিতে। এই কাগজটা হলেই আমার সব কষ্ট সার্থক। তাই মনে শক্তি সঞ্চার করলাম। কয়েকদিন স্বপ্নে উল্টাপাল্টা দেখি, রাতে মোটেও ঘুম হয় না। বুকের ভেতর হাহাকার। সন্তানের জন্য পিতা তৃষ্ণার্ত অসহায় মুখ বারবার ভেসে উঠত চোখের সামনে। ঢাকায় ফোন করলাম। মামি বললেন আব্বার অবস্থা খারাপ, তাই সবাই গ্রামের বাড়ি গেছেন অন্য শহরে। সেই শহরে, অর্থাৎ আমার গ্রামের বাড়িতে আমাদের এক ভাড়াটিয়ার বাসায় ফোন করলাম। ভাবি ফোন ধরলেন। বাংলাদেশ টাইম রাত 1টা বাজে। ভাবিকে আব্বার কথা জিজ্ঞাসা করলাম। ভাবি বললেন, না তেমন কিছু না, খালু একটু অসুস্থ, এই আর কি। আমার মনের খবর তো আমি জানি। বললাম, ভাবি মিথ্যা বলার দরকার নেই। আব্বা কবে কখন চলে গেলেন শুধু তাই জানতে চাই। জানলাম 4 দিন আগে আব্বা তার অতি আদরের ধন, তার চোখের মণি, এই সন্তানকে দেখার জন্য ছটফট করে পৃথিবী থেকে চলে গেছেন। আমি আর কিছু বলতে পারিনি। সারা রাত পাথরের মতো বসেছিলাম। 2-3 দিন চাকরিতে যাইনি, খাইনি, কারোর সঙ্গে কথা বলিনি।
দেশে আর যাব না ভেবেছিলাম। মায়ের চিঠি এলো। মা লিখেছেন, বাবারে, তুমি দেশে না এলে তোমার আব্বার মতো আমাকেও আর দেখতে পাবে না। অবশেষে দেশে গেলাম। আমাদের বাসার বিরাট সীমানার শেষ প্রান্তে বাগানে আব্বা শুয়ে আছেন। মসজিদের আজান আব্বা স্পষ্ট শুনতে পান। মায়ের বিধবা সাজ। সংসারের শূন্যতা সহ্য করতে পারছিলাম না। বুক ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। আব্বার কবরের পাশে যেতে পারিনি। দূরে দাঁড়িয়ে আর্তচিৎকার করেছি, হাহাকার করেছি, আব্বা আব্বা বলে আর্তনাদ করেছি। আব্বার সেই সুন্দর মুখ আর কোনোদিনও দেখতে পারবো না। অমন সুস্থ সবল সুন্দর আব্বা মাত্র কয়েক বছরের ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেলেন। তবে কি আমার দূর দেশে অবস্থানই আব্বাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল? আব্বার সঙ্গে স্বপ্নে দেখা হয়, কথা হয়, আর তা আমাকে কাঁদায় প্রতিনিয়ত। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।